বিভিন্ন গল্প দিয়ে সাজানো আমাদের গল্পমাঝির নৌকোয় আপনাকে স্বাগত। আমাদের আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বিনোদ ডাক্তার। গল্প পাঠে আমি সঞ্জয়, আবহ ও কভার ডিজাইনে বাতিকবাবু। আসুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বিনোদ ডাক্তার। গল্পগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের গল্পমাঝির নৌকোয় নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটিকে পরবর্তী গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার চাকরি এই রকমের, এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়ানোর, ব্যাংকের হিসাব দেখা। কোথাও ৩-৪ দিনেই কাজ হয়ে যায়, আবার কোথাও দিন ২০ও লেগে যায়। এটা নির্ভর করে ব্যাংকের হিসেবের জট কেমন পাকিয়েছে তার ওপর। আগে ব্যাংকের শাখা কেবল বড় বড় শহরেই থাকত, কিন্তু এখন চাষিদের সুবিধার জন্য আধা শহরে গ্রামেও শাখা হচ্ছে। আমাকে বেশিরভাগ সময় এইসব আধা শহরেই যেতে হতো। এই ধরনের কাজে একবার বিরামপুরে যেতে হয়েছিল। সকালে অফিসে গিয়ে শুনলাম বেলা ৩টের গাড়িতে রওনা হতে হবে। আমার এক প্রস্থ বিছানা বাঁধাই থাকত। সুটকেস গুছিয়ে নিয়ে ট্রেনে চড়ে বসলাম। বিরামপুর স্টেশনে যখন নামলাম সন্ধে হয়ে এসেছে। চারিদিকে কেরোসিনের আলো জ্বলে উঠেছে। রাস্তায় লোক চলাচল বিশেষ নেই। ব্যাংক থেকে একটি লোক আমায় নিতে এসেছিল। আমরা দুজনে সাইকেল রিকশায় চড়ে বেশ কিছুটা গিয়ে একতলা লাল রঙের বাড়ির সামনে পৌঁছালাম। সঙ্গের লোকটি বলল, নামুন স্যার, এখানেই আপনার থাকবার ব্যবস্থা হয়েছে। 2খানা ঘর, মাঝখানে ছোট উঠান, ওপাশে রান্নাঘর, একজনের পক্ষে যথেষ্ট। দরজার কাছে একটি লোক বসেছিল। সে আমাদের দেখে উঠে দাঁড়ালো। ব্যাংকের লোকটি বলল, আমার জন্য রান্না বান্না, বাসন মাজা, ঘরদোর ঝাড়া মোছার কাজ এই করবে। রাত 9টার মধ্যে খাওয়া শেষ করে আবার শোয়ার আয়োজন করলাম। কাজের লোকটা চলে গেছে। এখান থেকে তার বাড়ি প্রায় 4 মাইল দূরে। আবার কাল ভোর 6টায় আসবে। শোবার মিনিট 10কের মধ্যে পেটের যন্ত্রণা শুরু হলো। অসহ্য যন্ত্রণা, শরীর একবারে কুঁকড়ে যায়, মানে মনে হয় দম বন্ধ হয়ে যাবে। এরকম আমার মাঝে মাঝেই হয়। সেই জন্য সবসময় ওষুধ কাছে রাখি। হারিকেনের শিখাটা বাড়িয়ে দিয়ে সুটকেসটা খুললাম। তন্ন তন্ন করে খুঁজলাম। সর্বনাশ, ওষুধের শিশিটা ফেলে এসেছি। বেশ মনে আছে, শিশিতে গোটা 8 বড়ি ছিল। এখন উপায়? বিছানায় শুয়ে ছটফট করতে করতে হঠাৎ মনে পড়ে গেল আসবার সময় কাছে একটা ডাক্তারখানা চোখে পড়েছিল। ডাক্তারখানার নামটা অদ্ভুত, আরামঘর। তখন ডাক্তারখানা বন্ধ ছিল। হাত ঘড়িতে সময় দেখলাম 9টা 40। এত রাতে এই মফস্বল শহরের ডাক্তারখানা কি খোলা থাকবে? যাই হোক, আমাকে একবার চেষ্টা করে দেখতেই হবে। যন্ত্রণা ক্রমেই অসহ্য হয়ে উঠছে। যদি ডাক্তারখানা বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে খোঁজ করে দেখতে হবে ডাক্তার হয়তো ওই বাড়িতেই থাকে। দরজা ধাক্কা দিয়ে তাকে উঠিয়ে একটা ব্যবস্থা করতে বলতে হবে। কোনো রকমে উঠে দরজায় তালা লাগিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। চারিদিকে অন্ধকার। রাস্তার বাতিগুলো নিভিয়ে দিয়েছে। 2 হাতে পেট চেপে প্রায় কুঁজো হয়ে এগিয়ে গেলাম। বরাত ভালো, আরামঘর খোলা, টিমটিমে আলো দেখা যাচ্ছে। ঢুকতেই দেখা হয়ে গেল। পরনে কালো রঙের স্যুট, কালো টাই, ময়লায়
তেল ছিটে অবস্থা, এক মাথা পাকা চুল প্রায় কাঁধ পর্যন্ত নেমে এসেছে, তোবড়ানো মুখ, দুটি চোখ রক্তের মতন লাল। কি চাই? রোগা চেহারা হলে হবে কি, বাজখাই গলার আওয়াজ, পেটের যন্ত্রণার কথা বললাম। আমার কথা শেষ হবার আগেই ডাক্তার ধমক দিয়ে উঠল। বুঝেছি, অম্লশূল। বসুন ওই বেঞ্চটায়। বসলাম। ডাক্তার পেছনের কাঁচ ভাঙা আলমারি থেকে একটা শিশি বের করে কাগজে ঢেলে আমাকে দিল। খেয়ে নিন। তামাকের গুঁড়োর মতন কালো রং, বিশ্রী গন্ধ। ভয় হলো। কেমন ডাক্তার জানি না, কি ওষুধ ঠিক নেই, খাওয়া কি ঠিক হবে? সন্দেহ হলে ফেলে দিন, খেতে হবে না। ডাক্তার গর্জন করে উঠল। টেবিল, বেঞ্চ, আলমারি সেই আওয়াজে থরথর করে কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে আমি ওষুধটা গালে ঢেলে দিলাম। কি আশ্চর্য, মিনিট 5 লাগলো না, ব্যথাটা একবারে সেরে গেল। জিজ্ঞাসা করলাম, আপনাকে কত দিতে হবে? আবার বোমা ফাটলো। কে মশাই আপনি? বিনোদ ডাক্তারকে পয়সা দিতে চাচ্ছেন? কত লাখ টাকার মালিক আপনি, হ্যাঁ? জানেন না আমি পয়সা নিয়ে চিকিৎসা করি না? নিজের দোষ কাটাবার জন্য মৃদুকণ্ঠে বললাম, কিছু মনে করবেন না, আমি এখানে নতুন এসেছি, এইসব জানা ছিল না। আপনার ডাক্তারখানা কতক্ষণ খোলা থাকে? সারা রাত। বলেই বিনোদ ডাক্তার খিচিয়ে উঠল। আপনার আর কিছু দরকার আছে? না থাকে তো উঠে পড়ুন, আমার অন্য রোগীরা আসবে। বাড়ি চলে এলাম। অনেক রাত অবধি বিনোদ ডাক্তারের কথা চিন্তা করলাম। ভালো ওষুধ হয়তো দেয়, কিন্তু মেজাজটা রুক্ষ, ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারে না। দিন দুয়েক পর ব্যাংকের হিসাব দেখতে দেখতে ম্যানেজার অনিলবাবুকে কথাটা বললাম। ছোট জায়গা হলে কী হবে মশাই, এখানকার ডাক্তার একবারে ধন্বন্তরী। আরামঘরের বিনোদ ডাক্তার? আমার উত্তর শুনে অনিলবাবু কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টে দেখল। বিনোদ ডাক্তারের সঙ্গে দেখা হলো কোথায়? বললাম, দিন দুয়েক আগে পেটে একটা ব্যথা হয়েছিল, এরকম আমার মাঝে মাঝে হয়। বিনোদ ডাক্তারের একটা বড়িতেই সেরে গেলাম। আশ্চর্য ওষুধ। অনিলবাবু আর কিছু বলল না, কিন্তু লক্ষ্য করলাম সারাটা দিন আমাকে যেন এড়িয়ে চলল। ব্যাপারটা ঠিক বুঝলাম না। বিনোদ ডাক্তার তার বদ মেজাজের জন্য বোধহয় এই এলাকায় কারো প্রিয় পাত্র নয়। এই জন্য অনিলবাবুও সম্ভবত তাকে পছন্দ করেন না। তাই আমার বিনোদ ডাক্তারের কাছে যাওয়াটা অনিলবাবু ভালো চোখে দেখেনি। কিন্তু আমার অবস্থা আমিই জানি। সারাটা রাত সেই নিদারুণ যন্ত্রণা সহ্য করে পরের দিনই অনিলবাবুর পছন্দসই ডাক্তারের জন্য অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব ছিল না। দিন কয়েক পর হঠাৎই খেয়াল হলো বিনোদ ডাক্তারের সঙ্গে একবার দেখা করে আসি। খাওয়া দাওয়া শেষ, গরমের জন্য ঘুমও আসছে না। আরামঘর তো অনেক রাত অবধি খোলা থাকে। দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় জনমানব নেই, এ সময় থাকবারও কথা নয়। আরামঘরের কাছাকাছি যেতেই হাসির শব্দ কানে এলো। অনেক লোকের মিলিত কণ্ঠের হাসি, খুব উচ্চ রোলে। তাহলে কি এই সময় বিনোদ ডাক্তারের বন্ধুরা আড্ডা জমায়? আড্ডা দেবার অদ্ভুত সময় তো। সামনের দিকে কেউ নেই, আওয়াজ আসছে ভেতরের ঘর থেকে। ঘরও ঠিক বলা যায় না, আলমারি দিয়ে একটা ঘরই আলাদা করা। কৌতূহল হলো, দুটো আলমারির ফাঁক দিয়ে ভেতরে ওকে দিলাম। পিঠে শিরদাঁড়া বেয়ে যেন বরফের স্রোত নেমে গেল। পা দুটো কেঁপে উঠল থরথর করে। টেবিলের ওপরে একটা কঙ্কাল শুয়ে। বিনোদ ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে তার বুক পরীক্ষা করতে করতে বলছে,
মুখ ঢালে ঢালে বেরিও না, তোমার বুকের হাড় খুবই দুর্বল, কোনদিন মাট করে ভেঙে যাবে। প্লাস্টার করে শুয়ে রাখবো, তখন মজাটা টের পাবে। বিনোদ ডাক্তারের কথা শুনে কঙ্কালটার সে কি হাসি। ওপরের দিকে চেয়ে দেখি একটা কঙ্কাল শূন্যে দোল খাচ্ছে। বিনোদ ডাক্তার তার দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, রোজ এমন করে ব্যায়াম করবি, তবে দেহ মজবুত হবে। হঠাৎ হাসির শব্দে চোখ ফিরিয়ে দেখলাম কোণের দিকে বেঞ্চের উপরে বসে একটা কঙ্কাল শেষ থেকে বড়ি নিয়ে অনবরত মুখে ফেলছে আর হাসছে। অদ্ভুত হাসি, ঠিক দুটো হাড়ের ঠোকাঠুকি করলে যেমন শব্দ হয় তেমনই। কঙ্কালটা হাসতে হাসতে বলল, এই 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 বিনু ডাক্তার, এই তোমার চোখ আজ কান খুলে আমাদের মতো হালকা হও দেখি। এই তোমার গরম লাগে না? কঙ্কালটা আচমকা থেমে গেল, আর কথা বলতে পারল না। বিনোদ ডাক্তার বলল, কি হলো? কঙ্কালটা অনেক কষ্টে উচ্চারণ করলো, এই গলায় পুরিটা আটকে গেছে। বলেই কঙ্কালটা দুটো হাত দিয়ে নিজের গলাটা মোচড়ালো। মাথাটা গলা শুদ্ধ তার হাতে খুলে এলো। সেটা বার কয়েক বেঞ্চে ঠুকেই বলল, এই ব্যাস বুড়িটা নেমে গেছে। ব্যাপার দেখে আমার অবস্থা কাহিল। ভয়ে মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে কঙ্কালগুলো সমস্বরে চেঁচিয়ে উঠল। কে ওখানে? কে ওখানে? আমি আর তিল মাত্র দেরি না করে ছুটতে শুরু করলাম। প্রাণপণ শক্তিতে কোনো দিকে না চেয়ে পেছনের অনেকগুলো হাড়ের খটমট শব্দ ক্রমেই কাছে আসছে। তাড়াতাড়ি তালা খুলে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বুকটা ধুপধুপ করছে, এখনই বুঝি দম বন্ধ হয়ে যাবে। সারাটা রাত বিছানায় বসে কাটালাম। কেবল মনে হলো খটখট শব্দে যেন বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এখনই হয়তো দরজায় কড়া নাড়বে। তারই বা দরকার কি? এরা তো দরকার হলে বন্ধ দরজার মধ্যে দিয়েও চলে আসতে পারে। আমি খুব ভীতু, এমন অপবাদ কেউ দেবেন না। ভূত আত্মা এসবে আমার চিরদিনে আস্থা কম, কিন্তু চোখের সামনে যে দৃশ্য দেখেছি তাকে অস্বীকার করি কি করে? ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। জোর খটখট শব্দে চমকে জেগে উঠলাম। না, ভয়ের কিছু নেই, কাজের লোকটা দরজা ঠেলছে। উঠে দরজা খুলে দিতেই সে জিজ্ঞাসা করলো, চেহারাটা কেমন দেখাচ্ছে? তাছাড়া আপনি তো খুব ভোরে ওঠেন। ছোট করে শুধু বললাম, রাত্রে ভালো ঘুম হয়নি। একটা সুবিধা, আজ রবিবার, ছুটির দিন। খাওয়া দাওয়ার পর সারাটা দুপুর ঘুমোবো, তাহলেই শরীর ঠিক হয়ে যাবে। কিন্তু আগের রাতে দেখা সেই বীভৎস দৃশ্য চোখের সামনে থেকে তাড়াবো কী করে? বিনোদ ডাক্তারের সম্বন্ধে আমাকে সব কিছু জানতেই হবে। কাজের লোকটির নাম যোগেন। যখন দুপুরে যোগেন ভাতের থালা রাখছিল তখন তাকে প্রশ্ন করলাম, আচ্ছা যোগেন, তুমি কতদিন এখানে আছো? কোথায় বাবু? এই বিরামপুরে। মাথা চুলকে যোগেন বলল, এই তা 20-22 বছর হবে বাবু। এই কেন বলুন তো? তুমি বিনোদ ডাক্তারকে চেনো? বিনোদ ডাক্তারের নামটা কানে যেতেই যোগেনের মুখের চেহারা ফ্যাকাশে হয়ে গেল, চোখের দৃষ্টিতে ভয়ের ছাপ। চিনতাম বাবু, উনি এলাকার নাম করা ডাক্তার ছিলেন। ওর ওষুধ যেন কথা বলতো। ছিলেন কেন বলছো? এখন নেই? না বাবু, এই বছর 5 হলো মারা গেছেন। সে কি? হ্যাঁ বাবু, 4 বন্ধু মিলে পাশা খেলছিলেন।
হঠাৎ ঝড় উঠেছিল, যেমন হাওয়ার জোর তেমনই বৃষ্টির দাপট। কত বাড়ি চাল উড়ে গিয়েছিল, কত গাছ যে উপড়ে পড়েছিল, তার আর ঠিক ঠিকানা নেই। আরাম ঘরের পাশে বিরাট একটা বট গাছ ছিল। সেই বট গাছ শিকড় শব্দ উপড়ে পড়েছিল আরাম ঘরের ছাদের ওপর। ব্যাস, বিনোদ ডাক্তার আর 3 বন্ধু খতম। কেউ একটু চেঁচাবারও অবকাশ পাননি। শিকড়ের মধ্যে এমনভাবে 4 বন্ধুর দেহ চাপা পড়ে গিয়েছিল যে পরের দিন তাদের দেহ কেটে বের করতে হয়েছিল। বাধা দিয়ে বললাম, কিন্তু আমি বিনোদ ডাক্তারকে যে দেখেছি। অনেকেই দেখে বাবু, রাত বিরেতে আরাম ঘরের পাশ দিয়ে যাতে যেতে হয় তারাই দেখেছে বিনোদ ডাক্তার বন্ধুদের ওষুধ দিচ্ছে কিংবা 4 জন মিলে পাশা খেলছে। তাছাড়া দিনের বেলাতেও দেখা যায় আরাম ঘরের সামনের বেলগাছটা ঝড় নেই, বাতাস নেই, ডালপালা শুদ্ধ খুব দুলছে। ওই গাছেই ওদের বাস কি না। কথা শেষ করে যোগেন দুটো হাত কপালে ঠেকালো। চুপ করে শুনে গেলাম। অন্য সময় হলে যোগেন একটা কথাও বিশ্বাস করতাম না, কিন্তু আমি নিজের চোখেই তো সব দেখেছি। সেদিন বিকেল হতে সূর্যের আলো থাকতে থাকতে বের হয়ে পড়লাম। উদ্দেশ্য দিনের আলোয় ভালো করে আরাম করাটা দেখব, যদি সম্ভব হয় বিনোদ ডাক্তারকেও দেখব। ওইখানেই তো ডাক্তারের আস্তানা। আরাম ঘরের সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। আরাম ঘরের দরজা দেখা গেল না। তার সামনে আগাছার জঙ্গল, আকন্দ আর ফণি মনসার ঝোপে বোঝায়। বুঝতেই পারা যায় বহুদিন এ দরজা খোলা হয়নি, খোলা সম্ভব নয়। একটু এগিয়ে যেতেই তক্ষক ডেকে উঠল, অস্বাভাবিক রুক্ষ স্বর, ঠিক যেন বিনোদ ডাক্তারের গলা। পিছিয়ে আসতেই চোখে পড়ল চারিদিকে থমথমে, কোথাও ছিটে ফোটা বাতাস নেই, অথচ সামনের বেলগাছের উঁচু দিকের কয়েকটা ডাল সব এগিয়ে দুলছে। ঠিক মনে হলো বিনোদ ডাক্তারের অশরী বন্ধুরা ব্যায়াম করছে নিজেদের দেহর খাঁচা ঠিক রাখার জন্য। বাড়ি ফিরে এলাম। আরাম ঘরের কাছাকাছি থাকতে আর সাহস হলো না, বিরামপুরেও নয়। শরীর হঠাৎ খুব খারাপ হয়ে পড়েছে, এখানে থাকা সম্ভব নয়। এই কথা চিঠিতে লিখে যোগেনকে বললাম পরের দিন সকালে চিঠিটা ব্যাংকের ম্যানেজারের হাতে দিতে। সন্ধ্যার ঝোঁকেই সাইকেল রিক্সা ডেকে বিছনা সুটকেস নিয়ে স্টেশনের দিকে রওনা হয়ে পড়লাম। আমার পক্ষে বিরামপুরে থাকা আর সম্ভব নয়। আবার যদি কোনো রাতে পেটের যন্ত্রণা শুরু হয়, তাহলে যন্ত্রণায় পাগল হলে হয়তো সব ভুলে ডাক্তার বিনোদের কাছে গিয়েই দাঁড়াবো। কিন্তু তার দেওয়া ওষুধ কি আর খেতে পারবো? খেতে সাহস হবে?